আজ কিন্তু আপনাদের সামনে আসছেন আপনাদের সকলের প্রিয় প্রফেসর রয় ঘটনা বলতে। আপনারা অনেকেই অনেক রিকোয়েস্ট করেছিলেন যাতে প্রফেসর রয় যেন খুব তাড়াতাড়ি আবার আমাদের চ্যানেলে এসে ঘটনা বলেন। তো আপনাদের সকলের রিকোয়েস্টে আজ আবার প্রফেসর রয় আসছেন। আপনারা প্রত্যেকে ওনার নিজের মুখ থেকে একটা ভয়ের ঘটনা শুনবেন এবং তারপরে ঝাড়গ্রাম থেকে মেঘা একটা ঘটনা আমাকে লিখে পাঠিয়েছে, সেই ঘটনাটা আমি আপনাদেরকে বলবো। এবং দুটো ঘটনাই কিন্তু আজকের ভীষণ ভয়ের। তবে সকলকে বলবো কেউ কোথাও যাবেন না, প্রত্যেকে পুরো ঘটনা দুটো প্রথম থেকে শেষ অবধি শুনুন। এটুকু বলতে পারি আজকের এপিসোড আপনারা দারুণ এনজয় করবেন। নমস্কার শ্রোতা বন্ধুরা, ভূত ভগবান চ্যানেলে আপনাদের সকলকে অনেক স্বাগত। আশা রাখি সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন, আনন্দে আছেন। আমাদের চ্যানেলে যে ঘটনাগুলো বলা হয় সেগুলো যদি আপনাদের ভালো লাগে অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, ভিডিওগুলোকে লাইক করবেন। পুরো ঘটনাটা শোনার পর আপনাদের কেমন লাগলো সেই মূল্যবান মতামত জানাতে কিন্তু একদম ভুলবেন না। আর আপনাদের জীবনে বা আপনাদের পরিচিত কোনো মানুষের জীবনে যদি এরকম কোনো ভৌতিক, অলৌকিক, দৈবিক, অতিজাগতিক কিছু ঘটে থাকে তাহলে সেগুলো কিন্তু আপনারা আমাদের কাছে লিখে পাঠিয়ে দিতে পারেন। তার জন্য আপনাদেরকে আমাদের চ্যানেলের ডেসক্রিপশানে যেতে হবে। দেখবেন সেখানে আমাদের ইমেল আইডি মেনশন আছে। সেই ইমেল আইডিতে ইমেল করে আপনারা আপনাদের সেই ঘটনা আমাদের কাছে কিন্তু অনায়াসে পৌঁছে দিতে পারেন। আর একটা রিকোয়েস্ট করব, যদি সম্ভব হয় কাইন্ডলি আপনারা আমাদের চ্যানেল ভিডিওগুলোকে আপনাদের ফ্রেন্ড এবং ফ্যামিলির মধ্যে একটু শেয়ার করে দিন। তাহলে আরও অনেক অনেক মানুষের কাছে আমাদের চ্যানেলের ঘটনাগুলো পৌঁছে যাবে এবং তারা যখন এই ঘটনাগুলো শুনবেন, যেহেতু এটা আর 5টা সাধারণ মানুষের জীবনে ঘটে যাওয়া ঘটনা, তারা কিন্তু অনেকভাবে এগুলো শুনে নিজেদেরকে রিলেট করতে পারবেন এবং অনেক বিপদ আপদ থেকে নিজেদেরকে কিন্তু বাঁচাতে পারবে। সেই জন্যই আপনাদেরকে বলছি, আপনারা প্রত্যেকে শেয়ার করুন। ফেসবুক, হোয়াটসঅ্যাপ যে কোনো মাধ্যমে কিন্তু আপনারা ঘটনা শেয়ার করতে পারেন, কোনো অসুবিধে নেই। এটুকুই বলার ছিল। এবার চলে যাব সরাসরি প্রফেসর রয়ের কাছে। ওনার কাছ থেকে, ওনার মুখ থেকে শুনবো আজকের প্রথম ঘটনা। চলুন শুনে আসি। হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আমি প্রফেসর রয় আবার কিছুদিন পরেই চলে এলাম আপনাদের কাছে একটা সত্যি ভয়ঙ্কর ঘটনা নিয়ে। আশা করি যে আমার যে শেষ ঘটনাটি যেটা আমি পাঠিয়েছিলাম আপনাদের সবার খুব ভালো লেগেছিল, কিন্তু বলতে বাধ্য হচ্ছি আজকে যে ঘটনাটা আপনাদেরকে আমি বলবো সেরকম ঘটনা আমি আজ অবধি শুনিনি। তো আশা করি আপনাদের ঘটনাটা অবশ্যই ভালো লাগবে। আমার একটাই অনুরোধ, প্রতিবারের মতোই ঘটনাটা না স্কিপ করে পুরোটা ভালো করে শুনবেন, তাতে আপনাদের উপকার হবে। আপনারা হয়তো কিছু ভয়ঙ্কর জিনিস থেকে বেঁচে যেতে পারেন আজকের এই ঘটনাটা থেকে। কেননা এটা না জানার জন্য হয়তো আপনাদের মধ্যেই কেউ একটা অত্যন্ত ঝামেলার ভেতর বা অশান্তির ভেতর জীবন কাটাচ্ছেন। তাই বলবো ঘটনাটা খুব মন দিয়ে শুনবেন। আবারও বলি, এই রকম ঘটনা আমি অন্তত এর আগে শুনিনি। ঘটনাটা আমি প্রথম থেকে শুরু করছি যাতে আপনাদের বুঝতে সুবিধা হয়। যেভাবে আপনাদেরকে আমি ঘটনা পাঠাই এই ভূত ভগবান চ্যানেলের মাধ্যমে, আমাদের একটা নিজস্ব ছোট গ্রুপ আছে। সেখানে মাঝে মাঝে আমাদের আড্ডার মাঝে এই ধরনের ভূতের ঘটনার কথা চলে আসে এবং প্রত্যেকেই জীবনেই এবং শোনা বা নিজস্ব অভিজ্ঞতা থেকে আমরা নিজস্ব ঘটনাগুলো শেয়ার করে থাকি। আমাদের এই গ্রুপে একজন রয়েছেন যিনি আজ অবধি যে আমাদের এতগুলো সেশন হয়েছে যেখানে আমরা এই ঘটনাগুলো নিয়ে আলোচনা করেছি, প্রত্যেকে নিজের নিজের ঘটনা বলেছে, সেখানে কিন্তু তিনি কখনোই কোনো ঘটনা বলেননি এবং তিনি চুপচাপ আমাদের ঘটনাগুলো শুনেছেন এবং সায় দিয়েছেন বা প্রশ্ন জিজ্ঞেস করেছেন, কিন্তু কোনোদিন কোনো ঘটনা উনি নিজে থেকে বলেননি। এই ভদ্রলোকের নাম উনি বলতে বারণ করেছেন, কিন্তু আমি ঘটনা বলার জন্য, সুবিধার জন্য ওনার নাম আমি সৌমেন দিলাম। তো এই সৌমেন বাবু আমাদের আড্ডার সঙ্গে অনেকদিন ধরেই যুক্ত, কিন্তু কোনোদিন, যেভাবে বললাম, যে কোনোদিন নিজস্ব কোনো ঘটনা বলেননি। তো এই মার্চ মাসের শেষের দিকে একটি উইকেন্ডে আমাদের আড্ডা যখন খুব জমে উঠেছে, এমন সময়
আমরা কজন এই সৌমেন বাবুকে বলি যে আপনি প্রতিদিনই ঘটনা শোনেন, কিন্তু আপনার জীবনে কি কোনোদিন কোনো ঘটনা নেই যে আপনি আমাদের সঙ্গে শেয়ার করতে পারেন না? আপনার জানা কোনো ঘটনা নেই? তখন সৌমেনবাবু কিছুক্ষণ চুপ থাকেন, তারপর আমাদেরকে বলেন, আমার কাছে যে ঘটনা আছে সেটা বললে আপনারা বিশ্বাস করবেন না। তো আমরা বলি যে এখানে তো আমরা সবাই অবিশ্বাস্য ঘটনা নিয়েই আলোচনা করে থাকি, তো বিশ্বাসটা পরের কথা, বাট আপনি বলুন না, আমরা শুনি। তখন সৌমেনবাবু যেটা বলেন যে এই যে ঘটনাটা আপনাদেরকে আমি বলতে পারি, যেটা আমার নিজের জীবনে ঘটেছে বা বলতে পারি ঘটে চলেছে, সেই ঘটনাটা হয়তো আপনারা কেউ বিশ্বাস করতে পারবেন না, কারণ ঘটনাটা বিশ্বাস করার মতো নয়। আমরা বললাম ঠিক আছে, আপনি বলুন, তারপরে আমরা না হয় বুঝে নেব যে ঘটনাটা বিশ্বাসযোগ্য নাকি একদমই অবিশ্বাস্য। তো সৌমেনবাবু যেভাবে আমাকে ঘটনাটা বা আমাদেরকে যেভাবে ঘটনাটা বলেছিলেন, আমি ঠিক সেইভাবেই আপনাদেরকে ঘটনাটা বলছি। সৌমেনবাবু যেভাবে শুরু করলেন যে আজ থেকে প্রায় 10 থেকে 12 বছর আগে এই ঘটনাটি শুরু। উনি তখন বীরভূমে একটি কাজে গেছিলেন এবং বীরভূমের একটি নির্দিষ্ট জায়গা, আমরা সচরাচর যে সমস্ত জায়গাগুলোর সঙ্গে অবহিত বা যেসব জায়গাগুলো আমরা ঘুরতে যাই সেই জায়গাটি এটা নয়। এই জায়গাটি অনেকটি প্রত্যন্ত একটি জায়গা, একটি ছোট গ্রাম বলতে পারেন। ওখানে উনি একটি স্পেসিফিক কাজে গিয়েছিলেন। সেই কাজটা সম্পর্কে আমি এই মুহূর্তে কিছু বলছি না। তো ওইখানে কাজ করতে গিয়ে ওনার এক অদ্ভুত অভিজ্ঞতা হয়। ওনার ওই কাজ করতে গিয়ে উনি পরিচিত হন একটি ফ্যামিলির সঙ্গে বা একটি পরিবারের সঙ্গে, বীরভূমের একটি প্রত্যন্ত গ্রামে। এবং সেই গ্রামের সেই পরিবারে থেকে ওনাকে জানানো হয় যে সেই পরিবারের যদি কিছু উনি সাহায্য করতে পারেন, তাহলে ওনাদের যে ছোট যে বাচ্চাটি, যে ছেলেটি, তাকে সুস্থ করার জন্য কিছু সুবিধে হয় বা কিছু ডাক্তারি সুবিধে করা যেতে পারে। এই কথা শোনার পরে সৌমেনবাবু জিজ্ঞেস করেন ওনাকে যে কিভাবে সাহায্য করতে হবে বা কি হয়েছে আপনাদের ছেলের। তখন ওনারা সৌমেনবাবুকে একটা ঘরে নিয়ে যান এবং সেখানে দেখান একটি ছোট বাচ্চা ছেলে। সে বাচ্চা ছেলে হয়তো বয়স হবে 4-5 পড়া, তার বেশি কিছু হবে না। এবং 4-5 পড়ার মতো বয়সের একটি বাচ্চা ছেলে, কিন্তু খুব রুগ্ন, ভীষণভাবে রুগ্ন। তো সেই বাচ্চা ছেলেটি সম্পর্কে জিজ্ঞেস করলে ওর বাবা বা মা ওনারা যেটা সৌমেনবাবুকে বলেন যে বেশ কিছু যাবৎ হলো এই বাচ্চা ছেলেটি ভরে পড়ছে। তো ভরে পড়ছে বোঝার সুবিধার জন্য বলছি যে গ্রামের লোকেরা বলছে বা সবাই বলছে যে বাচ্চাটির ভেতর কিছু অদ্ভুত ক্ষমতা আছে, কোনো একটা অস্বাভাবিক ক্ষমতা এই বাচ্চা ছেলেটির ভেতর রয়েছে, যার দ্বারা বাচ্চা ছেলেটি অনেক কিছু বলে দিতে পারছে এবং প্রতিদিনই ভর উঠছে ওর শরীরে এবং শরীর বেঁকে যাচ্ছে, মুখ দিয়ে গ্যাজলা বেরোচ্ছে, চোখ উপরে উঠে যাচ্ছে। এবং এরকম একটা কিছু হওয়ার পরে বাচ্চা ছেলেটি ওর সামনে উপস্থিত থাকা কিছু লোক সম্পর্কে যে কোনো রকম ভবিষ্যৎবাণী করে দিচ্ছে এবং তারই সঙ্গে যদি কোনো অসুস্থ লোক এবং স্পেসিফিক্যালি যে সমস্ত গ্রামের দিকে, প্রত্যন্ত গ্রামে যে সমস্ত ঘটনাগুলো আমরা শুনে থাকি যে ভয় পেয়েছে কোনো বাচ্চা বা কোনো কিছু ভর করেছে, কোনো বাজে কিছু হাওয়া বাতাস লেগেছে, যেগুলো আমরা শুনে থাকি, সেই সমস্ত মানুষ বা সে সমস্ত মানুষদের যাদের সঙ্গে এসব ঘটনা ঘটেছে, তাদেরকে যদি এই বাচ্চা ছেলেটির সামনে নিয়ে আসা যায়, তাহলে নাকি একটা অদ্ভুত ব্যাপার ঘটছে।
সেটা হচ্ছে ওই বাচ্চা ছেলেটি তো ভরে রয়েছে, বাচ্চা ছেলেটির চোখ উপরে উঠে গেছে, মানে হোয়াইট দেখা যাচ্ছে চোখ দুটো। এরকম অবস্থায় ওই ছেলেটি যখন ওই নেগেটিভ ইম্প্যাক্টে থাকা ওই লোকগুলোর সামনে এসে ওই লোকগুলোর হাত স্পর্শ করছে বা চোখ স্পর্শ করছে, তখন নাকি যাকে করছে সেও একটা ট্রান্সের ভেতর চলে যাচ্ছে। এবং কিছুক্ষণ ট্রান্সে থাকার পর ওই ছেলেগুলোর বা ওই ছেলে বা মেয়ে যাদের সঙ্গে এই ঘটনাটা ঘটছে তাদের মুখ দিয়ে গ্যাজলা মতো বেরোচ্ছে, আর একটা ছোট্ট কালো পুঁতির মতো দানা মুখ দিয়ে বেরিয়ে আসছে। এবং সেই দানাটাকে নিয়ে ওই ভরে পড়া অবস্থায় বাচ্চা ছেলেটি নাকি নিজে খেয়ে ফেলছে। এবং খুবই মিরাকুলাসলি এই ঘটনাটা ঘটার পরের হওয়ার মানে মুহূর্ত পরে, মানে সেদিন থেকেই যাকে নিয়ে আসা হয়েছিল, মানে রোগী যে অসুস্থ, সে কিন্তু সম্পূর্ণরূপে সেরে যাচ্ছে। তা আমি যেটা মানে শুনলাম, বললাম যে সোহনবাবু জিনিসটা তো ভালোই। তখন সোহনবাবু বললেন যে হ্যাঁ, আমি ওই সেম জিনিসটাই বলেছিলাম ওর বাবা মাকে, তো নিশ্চয়ই আপনাদের মানে আমি অবিশ্বাস কিছু করছি না যে আপনার ছেলের এরকম কোনো ক্ষমতা নেই, পুরোটাই বুঝলো কি, কিন্তু এতে আপনাদের অসুবিধে কী হচ্ছে। তখন ওই বাচ্চা ছেলেটির বাবা মা নাকি বলছে যে এই ঘটনাটা ঘটার পরে এই বাচ্চা ছেলেটির শরীর প্রচণ্ড অসুস্থ হয়ে উঠছে। এবং যদি কারোর সঙ্গে প্রথম কবার 3-4 বার জাস্ট ফর এক্সপেরিমেন্টেশন ওরা যখন অধিক আগ্রহে যখন ঘটনাটা ঘটায় এবং যখন অনেকে যখন উপকার পাওয়া শুরু করে এবং গ্রামের মানুষজন যখন ওর কাছে আসা শুরু করে নিজস্ব অসুস্থতা নিয়ে, তখন ওকে এই কাজটা যখন করতে হয়, এমনি গ্রামের ভেতর থাকতে গেলে অনেক কিছু করতে হয়, তখন করার পরে উপকার পাওয়া সত্ত্বেও ওই ছেলেটি কিন্তু প্রচণ্ড অসুস্থ হয়ে ওঠে। এবং একদম যাকে বলে শোভনবাবু যেটা বলছেন যে যখন ওই বাচ্চা ছেলেটিকে শোভনবাবু প্রথম দেখেন, তখন বাচ্চা ছেলেটির শরীরে মাংস বলে কিছু নেই, মানে হাড়ের ওপর একটা চামড়ার প্রলেপ, মানে একদমই কঙ্কালের মতো অবস্থা বাচ্চা ছেলেটির, চোখ পুরো কোটরে। তো এই প্রসঙ্গে উনি যেটুকু পেরেছিলেন, ওনারা যে কজন গেছিলেন আপনাদের অফিসের কাজের জন্য, তো ওনারা যেটুকু পেরেছিলেন সেই হেল্প মতো করে দিয়ে মানে আর্থিক সাহায্য করে দিয়ে ওনারা সেখান থেকে চলে আসেন। কিন্তু এখানে একটা ঘটনা ঘটে যায়। এটা যেই মুহূর্তে শোভনবাবু ওই ঘরে ওই বাচ্চা ছেলেটির সঙ্গে দেখা করতে যান, যখন শোভনবাবু যখন ওই বাচ্চা ছেলেটির সামনাসামনি হন, তখন প্রায় বিকেল হয়ে আসছে। বাচ্চা ছেলেটি শুয়েছিল বিছানায়। ওই শুয়ে থাকা অবস্থাতেই বাচ্চা ছেলেটি যখন মুখ ঘুরিয়ে ওই শোভনবাবুর দিকে তাকায়, তখন শোভনবাবু দেখে যে বাচ্চা ছেলেটির চোখের মণি দুটি সাদা এবং গোঙানোর স্বরে বাচ্চা ছেলেটি বলে যে তোর খুব খারাপ সময় আসছে, তৈরি থাকিস। এইটুকু বলে বাচ্চা ছেলেটি মুখ ঘুরিয়ে শুয়ে পড়ে। অন্যান্য ঘটনা যেহেতু ততক্ষণে সোহনবাবু শুনে ফেলেছিলেন, সোহনবাবুর মনে হয় যে এটা একটা জাস্ট বুজরুকি এবং বাচ্চা ছেলেটি মানসিক কোনো গণ্ডগোল হয়েছে, মানসিক কোনো রোগ হয়েছে, যাকে যেরকম পারছে যা খুশি বলছে। তো এই ব্যাপারটায় খুব একটা আমল সোহনবাবু দেন না এবং বাড়ি ফিরে আসেন। এই ঘটনাটা ঘটে যাওয়ার পরে প্রায় 2 থেকে 3 বছর কেটে যায় এবং সোহনবাবুর মাথা থেকে সম্পূর্ণ ঘটনাটাই বেরিয়ে যায়। কারণ আমরা জানি যে বিভিন্ন গ্রামে গঞ্জে এই ধরনের বুজরুকি বা এই ধরনের শক্তির নামে এই ধরনের বুজরুকি প্রচুর চলে। এই ধরনের ঘটনা দিয়ে যখন শহরের থেকে লোকেরা আসতো, তাদের কাছ থেকে টাকা নেওয়া বা হেল্প করা, এ সমস্ত একটা স্ক্যাম, সেটা আমরা অনেকে জানি, এরকম স্ক্যাম বহু জায়গায় হয়। তো সোহনবাবুরও ব্যাপারটা পুরোটাই স্ক্যাম বলে মনে হয়েছিল। কিন্তু সেই ব্যাপারটা কিছুদিনের মধ্যেই কেটে যায়। কিভাবে কেটে যায়? সোহনবাবু বলছেন যে ওনাদের যে কলকাতায় বাড়ি, সেই বাড়িতে ওরা বহু বছর ধরে আছে এবং
এই বীরভূমের ঘটনাটা ঘটে যাওয়ার পরে প্রায় বছর 2 থেকে 2.5 কেটে যায়, তাতে কোনো উল্লেখযোগ্য ঘটনা ঘটে না। 2 থেকে 2.5 বছর পরে একটা শনিবারের দুপুরবেলা সৌমেনবাবু তখন বাড়িতেই আছেন ছুটিতে। প্রায় 12:30-1টা তখন বাজবে। এমন সময় একটি হতদরিদ্র গরিব ছেলে সৌমেনবাবুদের বাড়িতে আসে এবং ভিক্ষা চায়। সৌমেনবাবু বাইরে বেরিয়ে প্রথমে দেখেন লোকটি হতদরিদ্র, অবস্থা খুবই খারাপ, বোঝা যাচ্ছে বেশ কিছুদিন খাওয়া দাওয়া সেভাবে জোটেনি, এবং ভিক্ষা চায়। এবং যখন প্রথমে উনি ভিক্ষার নামে টাকা দিতে চান, অনেকেই ভিক্ষাতে টাকা দেয়, উনি টাকা নিতে চান না। ওই ভিখারি বলে যে আমার টাকা লাগবে না, আমাকে পারলে একটু চাল দেবেন। তো এটা আজকালকার দিনে খুব একটা সচরাচর আমরা দেখি না যে বাড়িতে ভিখিরি এসে চাল চায়। তো এই চালটি এক প্লাস্টিক করে কিছুটা চাল সৌমেনবাবুরা এই গরিব ভিখিরিকে দেয়, এবং গরিব ভিখিরি ওই চালটা নিয়ে ওনার ঝোলার ভেতর থেকে বের করে একটা ছোট্ট জিনিস সৌমেনবাবুর হাতে দিয়ে বলে, খুব তাড়াতাড়ি ঘটনা ঘটে, খুব চকিতে ঘটনাটা ঘটে, যে চালটা ঝোলার ভেতর ঢুকিয়ে মুহূর্তে হাতের ভেতর থেকে বার করে, এটা মুঠো করে বার করে সৌমেনবাবুর হাতের দিকে বাড়িয়ে দেয় একটা হাতটা। স্বাভাবিকভাবেই সৌমেনবাবু ব্যাপারটা বুঝতে পারে না। তখন সেই ভিখিরিটি বলে যে এটা আপনার জন্য, বলে সৌমেনবাবুর হাতে একটা ছোট্ট জিনিস দেয়। সৌমেনবাবু অবাক চোখে দেখেন যে জিনিসটা হচ্ছে একটা ছোট্ট, কতটা হবে, 10 সেন্টিমিটার বা 15 সেন্টিমিটার বা 15 সেন্টিমিটার একটা ছোট্ট চৌকো, একটা ছক্কার থেকে একটু বড় হবে সাইজের, একটা সোনালি কালারের, একদম গোল্ড, দেখে যে কেউ গোল্ড প্লেটেড ভাববে ওটাকে, বা সোনারও ভাবতে পারে, একটা ছোট্ট বক্স, এবং সেই বক্সটার উপরে ডালাটা খোলাও যায়। তো উনি বলেন না, আমি কেন নেবো এটা, আমি কেন নিতে যাবো এটা? তখন বলছে আপনি রাখুন না, আপনি আমাকে চাল দিলেন, এটা আমার কোনো কাজে লাগছে না, এটা আমি কুড়িয়ে পেয়েছি। তো স্বাভাবিকভাবেই জিজ্ঞেস করে যে তুমি এটা কোত্থেকে পেলে বা কেন দিচ্ছ আমাকে? তখন বলছে আমি এটা রাস্তাতেই কুড়িয়ে পেয়েছি, আমি তো এটা কিছু করতে পারবো না, আপনি আমাকে এতটা চাল দিলেন, আপনি এটা রেখে দিন, আপনাদের সাজিয়ে রাখবেন, দেখতে সুন্দর লাগবে। তো সৌমেনবাবু দোনামোনা করে, কিন্তু তারপরে জিনিসটা এতটাই সুন্দর দেখতে যে সৌমেনবাবু ওটা নিয়ে নেয়, এবং নিয়ে নেওয়ার পরেও কিন্তু খুব অদ্ভুত মনের ভেতরে একটা টানাপোড়েন চলতে থাকে। মনের ভেতর থেকে কেউ যেন বলতে থাকে না এটা ফেলে দে বা ফেরত দিয়ে দে, এরকম মনে হতে থাকে। এবং ওটা ঘরের ভেতর যখন নিয়ে আসে, সৌমেনবাবুর মা এবং সৌমেনবাবুর ওয়াইফ সবাই কিন্তু বলে যে তোর এটা নেওয়া ঠিক হলো না, এভাবে কারোর ভিখিরির কাছ থেকে কোথাতে কী নিয়ে এসছে, এভাবে নেওয়াটা কি ঠিক? এরকম ঘটনা কিন্তু আমরা কোনোদিন শুনিনি, আমি অন্ততপক্ষে কোনোদিন শুনিনি যে কোনো ভিখিরি এসে বাড়িতে চাল নিয়ে তা একটা কিছু অদ্ভুত জিনিস আপনাকে দিয়ে যাচ্ছে। তো কিন্তু আমি বলেইছি, আমি অদ্ভুত ঘটনা ছাড়া, বা যে ঘটনা আমি জীবনে কোনোদিন শুনিনি, এই ধরনের অদ্ভুত ঘটনা ছাড়া আমি ঘটনা পাঠাই না। তো তাই এতটাই অদ্ভুত লেগেছে আমার যে আপনাদেরকে শোনাতে ইচ্ছে হলো, তাই ঘটনাটা আমি পাঠাচ্ছি। তো যেটা ঘটনায় ফিরি, তো উনি ঘরে ঢুকে ওটাকে যখন ভালোভাবে উল্টে পাল্টে দেখছিলেন, দেখতে দেখতে উনি দেখলেন যে ওনার চোখে এলো যে ওই যে ছক্কাটার, ওই যে কিউবটার, ওই ছক্কাটার সব দিকে অদ্ভুত ডিজাইন করা, এবং সেটা পুরোটাই মনে হচ্ছে গোল্ড দিয়ে তৈরি, কিন্তু গোল্ড হয়তো হওয়ার কথা নয়, এটা গোল্ড প্লেটেড হতে পারে, বা সোনালি কালারের, ধরুন গোল্ডেন কালারের। উপরের ডালাটা খোলা যায়,
উপরের ডালাটা খুলে উনি দেখলেন যে ভেতরে কিচ্ছু নেই, ইটস অ্যান এমটি বক্স। এবং উনি যখন ওই বক্সটাকে, ছোট্ট বক্সটাকে ওল্টালেন, তখন উনি দেখলেন যে বক্সটার পিছনে যে মেটাল অংশটা, ওটা একটু বেশ ধারালো এবং ভেতরে লাল রঙের কিছু লেগে আছে। মানে ভেতরে বলতে ব্যাক সাইডে, তলার দিকে এটা লাল রঙের কিছু লেগে আছে। তো ওনার মনে হলো যে রঙও হতে পারে বা কোনো একটা মিসহ্যান্ডলিংয়ে রক্তও হতে পারে। যাই হোক, সেটা আমরা জানি না কী লেগেছিল, কিন্তু পিছন দিকে কিন্তু লাল লেগেছিল, যেটা সৌমেনবাবু আমাদেরকে বললেন। যে এটুকু দেখে উনি ওটাকে একটা জায়গায় রেখে দেন এবং ওর মা বলে যে এইসব আমার ঘরে রাখিস না, এটাকে একটা জায়গায় রেখে দে বা ফেলে দে বা কিছু কর। ওনার মা কিন্তু প্রথম থেকে এটাকে বিরোধিতা করছিলেন। তো যাই হোক, উনি ওটা ফেলে দেন না, যেটা সৌমেনবাবু বললেন যে ফেলে দেন না, এবং উনি ওটাকে ওনাদের যে রুম, ওনাদের যে নিজের ঘর, শোবার ঘর, সেখানেই কি মনে হয়, যেটা আজকের যুগে আমি নিজে ভাবলে হয়তো আমি এটা কোনোদিনই করবো না। উনি নিজেও বলছিলেন যে আমি এটা কেন করেছিলাম আমি জানি না, এমনি খুবই ক্যাজুয়ালি ওই বাক্সটা, ছোট্ট জিনিসটাকে নিয়ে উনি ওনাদের একটা শোয়ার ঘরে একটা টেবিল মতো আছে, ওই টেবিলের উপরে উনি ওটাকে রেখে দেন এবং রেখে দিয়ে সম্পূর্ণরূপে ওটা সম্পর্কে ভুলে যান। কেননা ওটা জাস্ট একটা শো পিসের মতোই, পিতলে যেরকম আমরা ডোকরার কাজ কিনে নিয়ে আসি যেভাবে রাখা থাকে, ওরকমই অনেকটা একটা ছোটোখাটো জিনিস উনি রেখে দেন। এবং তার আশেপাশে ওরমই সাজানোর জিনিসপত্র ছিল, ডোকরার কিছু জিনিসপত্র ছিল, তো ওটার মাঝেই উনি রেখে দেন যে ঠিক আছে, একটা থাকলো। এইটা হওয়ার 3 থেকে 4 দিন মধ্যে ওনাদের বাড়িতে একজন রিলেটিভ আসে এবং সেই রিলেটিভটি যখন দোতলা, এই ঘটনাটা ঘটার 3 থেকে 4 দিনের মধ্যে ঘটনা বলছি আমি, ওই রিলেটিভটি যখন দোতলা থেকে একতলায় সিঁড়ি দিয়ে নামতে যান, তখন খুবই অদ্ভুতভাবে ওই রিলেটিভের পা পিছলে গিয়ে রিলেটিভটি পড়ে যান এবং পড়ে গিয়ে উনি ওনাদের যে সৌমেনবাবুদের যে ঘরের যে দরজা, যার সামনে দিয়ে সিঁড়িটা ল্যান্ডিং, ঠিক সেইখানে এসে উনি পড়েন এবং তার ফলে ওনার একটা পা এবং একটা হাত ভেঙে যায় এবং মাথায় ভালোভাবে আঘাত পান এবং তার সঙ্গে বেশ কিছু রক্তপাত হয়। এবং এই ঘটনাটা এতটাই আকস্মিক যে সেটা কেউ ভাবতে পারেনি যেটা হতে চলেছে, এরকম কোনো ঘটনা হতে পারে, কিন্তু এই ঘটনাটা কিন্তু ঘটে। এবং খুবই উল্লেখযোগ্য বিষয় যে সিঁড়িটা কিন্তু কোনো পিছল নয়, সিঁড়িটার মধ্যে কিন্তু কোনো তেল বা জল কিছুই কিন্তু দেওয়া ছিল না, কিন্তু এই ঘটনাটা ঘটে। সেই মুহূর্তে দাঁড়িয়ে আজকে হয়তো ঘটনাটা বলছি যখন, তখন পরপর সাজিয়ে দিচ্ছি বলে আপনারা হয়তো ভাবছেন যে এই ঘটনাটা ঘটেছিল হয়তো কোনো একটা কিছুর আগের সেই বক্স বা এই অদ্ভুত ঘটনাটির রিপেল এফেক্টে। বাট যদি আপনি এমনি সৌমেনবাবুর তরফ থেকে ভেবে দেখেন, তাহলে কিন্তু আপনি এই রিপেল এফেক্টটা বুঝতে পারবেন না। আপনার মনে হবে যে ঘটনাটা এমনিই ঘটেছে, যেভাবে যে কোনো অ্যাক্সিডেন্ট ঘটে থাকে, অ্যাক্সিডেন্ট মাত্রই এটা অদ্ভুতভাবে ঘটে যায়। কিন্তু এই ঘটনাটা ঘটার পরে যেটা হয় সেটা হচ্ছে যে ওনাদের পরিবারে ওনাদের বেশ কিছু মীমাংসা না হওয়া কিছু কেস পেন্ডিং ছিল এবং সেগুলো সবই জমি সম্পর্কিত। কলকাতায় এরকম জমি সম্পর্কিত প্রচুর ঝামেলা বহুদিন ধরেই চলতে থাকে, যেগুলোর মিটমাট হতে গেলে প্রচুর সময় লাগে। তো ওদের এরকম কিন্তু বেশ কিছু কেস চলছিল। খুবই অদ্ভুতভাবে সৌমেনবাবু বলছেন যে সেই ঘটনার থেকে আগামী 6-7 মাসের ভেতর খুব অদ্ভুতভাবে যে সমস্ত অবস্ট্যাকলসগুলো ছিল বা যে সমস্ত কেসগুলো আটকে ছিল কোনো বিশেষ কারণে, সেগুলো সব সলভ হওয়া শুরু হয়। এবং
শুধু সলভ হওয়া শুরু হয় তা নয়, বেশ কিছু বাধা বিপত্তি সেটা খুব মর্মান্তিকভাবে কেটে যায়। হয়তো কোনো একটা কিছু কেউ হয়তো বলে, মানে যে নেগেটিভ কমেন্টে ছিল সেই লোক হয়তো অদ্ভুতভাবে মারা যায়। মানে মোদ্দা কথা যে এই ঘটনাগুলো ঘটার জন্য যে সমস্ত পথের কাঁটা সেগুলো সরে যেতে শুরু করে এবং যে যেন প্রকারণে পথটা স্মুথ হয়ে যায়। এই ঘটনাটা ঘটার পরে ওনাদের আগামী 1 বছর, 6 মাস 7 মাস 8 মাস, আগামী 1 বছর ওনাদের জীবনে সব কিছু ভালো হয়, সব কিছু ভালো। এবং তার ফলে ওনাদের মনে হয় যে এই যে ঘটনাটা ঘটেছিল ওনাদের সঙ্গে, এই যে ওনারা চাল দান করেছিলেন এবং সেই যে বাড়িতে ভিখিরিটি এসেছিল সে হয়তো কোনো বড় কোনো মানুষ ছিল, কোনো প্রফেট বা কোনো একটা দূত বা কেউ একজন ছিল, কোনো অদ্ভুত কোনো ক্ষমতা সম্পন্ন কেউ ছিল। এবং তার জন্যই হয়তো সেই সোনালি ছোট্ট বাক্সটা ওনাদেরকে দান করে দিয়ে যান বা গিফট করে দেন, যেটার ফলে কিন্তু আমাদের জীবনে এত ভালো কিছু হচ্ছে। তো এই জন্য ওই জিনিসটাকে স্থান পরিবর্তন করে ওখান থেকে সরিয়ে একটু ভালোভাবে, যাতে হুট করে হারিয়ে না যায় বা কেউ হয়তো তুলে নিয়ে চলে গেল, তাই যাতে না হয় সেটা একটু ভালোভাবে একটা টেবিল, একটা বুক র্যাক ছিল ওনাদের, সেই বুক র্যাকের পিছনের দিকে ওনারা ওটা রেখে দেন, ভেতর দিকে, কারণ বাইরে কাঁচ দিয়ে আটকানো থাকে এবং সেটা লক করা যায়। তো ওনারা এটা যত্ন নেওয়া শুরু করেন। এর 7 দিন পরের ঘটনা, এবং সেটা এতটাই অস্বাভাবিক যেটা সোমবাবুও ব্যাখ্যা করতে পারলেন না। আমিও যখন শুনেছি আমারও জিনিসটা খুবই অদ্ভুত মনে হয়েছে। সেটা হচ্ছে একটি রাতে, এই লাস্ট ঘটনাটা ঘটে যাওয়ার রাতে, 7 দিনের মধ্যে রাতে যখন উনি ঘুমিয়ে আছেন এবং ওনার পাশে ওনার ওয়াইফ ঘুমিয়ে আছে, ওনার হঠাৎ করে রাত্রিবেলা মনে হয় যে উনি শ্বাস নিতে পারছেন না এবং দম বন্ধ মতো লাগে। ওনার মনে হয় যে কোনো একটা কারণে হয়তো ওনার গলা শুকিয়ে গেছে বা কিছু একটা হবে, উনি দম নিতে পারছেন না। উনি ওঠার চেষ্টা করেন যে জল খাবেন বা কিছু একটা করবেন, কিন্তু উনি চোখ খুলে উঠতে গিয়ে দেখেন যে ওনার ঠিক বুকের উপর একটা অদ্ভুত ফিগার বসে রয়েছে এবং 2 হাত দিয়ে সেই ফিগারটি ওর, মানে সৌমেনবাবুর গলা টিপে আছে এবং সৌমেনবাবুর 2টো হাত বুকের ওপর জড়ো করা এবং ওই ফিগারটা ওই 2টি হাতকে চাপ দিয়ে রেখেছে। তার ফলে কোনোভাবেই সৌমেনবাবু ওনার হাত নাড়াতে পারছেন না এবং উনি স্পষ্ট চোখ দিয়ে দেখছেন সেই ফিগারটার চোখের জায়গায় 2টি সাদা অংশ এবং মুখ বা নাক আলাদা করে কিছু বোঝা যাচ্ছে না। খুবই বিকৃত এবং ভয়ঙ্কর। এক কথায় উনি চোখ বন্ধ করে নেন। ওনার মনে হয় পুরোটাই ওনার মানসিক গণ্ডগোল এবং পুরোটাই একটা দুঃস্বপ্ন উনি দেখছেন। উনি চোখ বন্ধ করে নেন, কিন্তু চোখ বন্ধ করে নেওয়ার পরে উনি যেটা শুনতে পারেন সেটা হচ্ছে একটা দাঁতের শব্দ, যে ধীরে ধীরে যদি কেউ কিছু খায় তার শব্দ। উনি কোনো রকমের চোখটা খুলে দেখেন যে উনি কি ভুল দেখছেন কিনা। এবার তিনি দেখেন যে ওনার বুকের থেকে সেই ফিগারটা সরে গিয়ে ওনার পায়ের কাছে চলে গেছে এবং পায়ের কাছে উবু হয়ে বসে সেই ফিগারটা ওনারই বুড়ো আঙুলটা মুখে ধরে কামড়ে আছে। এটা এই যে আপনাকে বলছি, জানি না আপনাদেরকে আমি কি করে ঘটনাটা বলছি, এটা শোনার সময় আমার গায়ে কাঁটা দিয়ে উঠেছিল এবং সৌমেনবাবুর বলার সময়ও উনি মাঝখানে থেমে গিয়েছিলেন। এইটুকু বলার পর যখন আমরা খুব উদ্বিগ্ন মুখ নিয়ে
এবং অবিশ্বাস করার মতো চাহনি দিয়ে চেয়ে রয়েছি, তখন সৌমেনবাবু আমাদের বললেন, আমি তো বলেছিলাম আপনারা কেউ বিশ্বাস করবেন না। তো আমরা বললাম, আমরা বিশ্বাস করিনি, আপনাদের কে বললো, কিন্তু আপনি ঘটনাটা তারপরে বলুন কি হলো। তো সৌমেনবাবু কন্টিনিউ করলেন যে ওই দৃশ্য দেখার পর উনি এক পাটাকে প্রচণ্ড জোরে ঝটকা দিতে চান, কিন্তু উনি বুঝতে পারেন যে ওনার মাথা দিয়ে যা তিনি ভাবছেন, ওনার শরীরে সেটা তিনি কন্ট্রোল করতে পারছেন না, ওনার পা তিনি কিছু করতে পারছেন না। উনি পরিষ্কার দেখছেন যে ওনারই পায়ের বুড়ো আঙুল আস্তে আস্তে কটমট করে ওই সামনে বসে থাকা একটা অদ্ভুত ফিগার সেটা খাচ্ছে, এবং তিনি কিচ্ছু না করতে পেরে চোখ বন্ধ করে মরার মতো পড়ে রইলেন। এবং ওনার এরপরে যে কি হলো সেটা উনি জানেন না, কারণ তারপরের ঘটনা হচ্ছে তিনি ঘুম থেকে উঠে বসলেন, সেটা সকাল হয়ে গিয়েছে, এবং তিনি প্রথমে যেটা করলেন, প্রচণ্ড তীব্রভাবে তিনি উঠলেন, উঠে গিয়ে চেক করলেন ওনার পায়ের বুড়ো আঙুলের দিকে, এবং সেই পায়ের বুড়ো আঙুলটা উনি যখন তিনি দেখলেন যে তার যে বুড়ো আঙুল সেটা রয়েছে, সেটা কিন্তু নেই সেরকম নয়, এবং কিন্তু তার বুড়ো আঙুলের যে নখটা, সেই নখটা নেই, এবং তার জায়গায় দগদগে কালো হয়ে রয়েছে নখের তলার অংশটা। এইটুকু বলে সৌমেনবাবু আমাদের আড্ডার ভেতরেই ওনার জুতো এবং মোজোটা খুলে ওনার বাঁ পায়ের বুড়ো আঙুলটা আমাদের দেখালেন। আমরা দেখলাম সে পায়ের বুড়ো আঙুলটায় নখ নেই, এবং নখের সামনের অংশটা নর্মাল চামড়ার মতো সমান হয়ে গিয়েছে, এবং সেই জায়গাটা একটা কালো কালশিটে পড়লে যেরকম দাগ হয়, ঠিক সেই রকম কালশিটে হয়ে রয়েছে। এবং এই ঘটনাটা ঘটার পরে কিন্তু অনেকগুলো বছর চলে গিয়েছে। আমি বললাম, এ তো ভয়ঙ্কর ঘটনা, সত্যি অবিশ্বাস্য। তখন উনি বললেন যে এখন আপনি পুরোটা শোনেননি, আপনি পুরোটা শুনুন, তারপর বুঝবেন যে কেন আমি সাধারণত বেশি কথা বলি না। আরাম, ঠিক আছে বলুন। তো এরপরে সৌমেনবাবু যেটা বললেন সেটা সত্যি অবিশ্বাস্য, কেননা এই ঘটনাটা কোনো চোখের ভুল ছিল না যেটা উনি বলছেন, কারণ এই ঘটনাটা হওয়ার পর থেকে প্রায় প্রত্যেক রাত্রে ওনার এরকম অদ্ভুত পরিস্থিতির সৃষ্টি হয়। কোনো দিন তিনি দেখছেন তার বুকের ওপর বসে রয়েছে, কোনো দিন তিনি চোখ খুলে গিয়ে দেখছেন যে ঠিক তার পাশে একটা অদ্ভুত ফিগার, এবং আস্তে আস্তে তিনি বুঝতে পারেন যে সেই ফিগারটার চুল প্রায় মাটি অবধি গড়াচ্ছে, এবং সেই ফিগারটি তার ডান পাশে দাঁড়িয়ে তার দিকে ড্যাব ড্যাব করে চেয়ে আছে। এরকম চলতে থাকে, এবং 3-4 দিন 5 দিন পরপর একই জিনিস দেখার পর উনি কিন্তু মানসিকভাবে এটা আর নিতে পারেন না। তার জন্য উনি যেটা করেন সেটা হচ্ছে উনি ডাক্তারের কাছে যান, যে ওনার নিশ্চয়ই কোনো মানসিক রোগ হয়েছে, নাহলে এটা হবে না। তো ডাক্তার অনেক রকম টেস্ট করে, কিন্তু করে কোনো রকম দেখতে পান না। তার ফলে আলটিমেটলি ওনাকে ঘুমের ওষুধ দেওয়া হয় এবং মেন্টাল স্ট্রেস কমানোর কথা বলা হয়, স্ট্রেসের ওষুধ দেওয়া হয় এবং স্ট্রেস কমাতে বলা হয়, তাড়াতাড়ি ঘুমিয়ে পড়তে বলা হয়, রুটিনস কিছু চেঞ্জ করতে বলা হয়। সেগুলো সবই উনি করেন। এগুলো করার কিছুদিনের মধ্যে একটা অদ্ভুত ঘটনা ঘটে। ওনাদের বাড়িতে রান্না করার একটি লোক ছিল, যে রান্না করতো এবং সমস্ত সবজি কাটাকাটি সবই করতো। এবং ওনাদের বাড়িতে একটা ব্যাপার ছিল, সেটা হচ্ছে ওনাদের বাড়িতে আমরা যেমন বাজার থেকে মাছ কেটে নিয়ে আসি, মাছওয়ালার কাছ থেকে মাছ কেটে নিয়ে আসি, ওনাদের বাড়িতে যেটা শুনলাম সেটা হচ্ছে মাছ কাটিয়ে নিয়ে আসা হতো না, গোটা মাছ নিয়ে এসে ওই যে রান্নার লোক সে নিজেই মাছ কেটে পুরো রান্নাটা করতো। একটু শৌখিন বাড়ি ছিল ওনাদের। এইভাবে যখন উনি ওষুধ খাচ্ছেন এবং ডাক্তার দেখাচ্ছেন, তার সঙ্গে সঙ্গে প্রত্যেক রাত্রে কিন্তু এই জিনিস চলে যাচ্ছে। এমন নয় যে এক রাত্রি বাদ দিয়ে, প্রত্যেক রাত্রে প্রায় আধা ঘন্টা 1 ঘন্টার বেশি ওনার ঠিকমতো ঘুম হচ্ছে না। ওনার শরীর ভেঙে পড়ছে,
ঘুমের ওষুধ খেয়ে 3-4 ঘন্টা 5 ঘন্টা ঘুমালেও ওনাকে কিন্তু মাঝে মাঝেই জেগে উঠতে হচ্ছে এবং এরকম অদ্ভুত দৃশ্য দেখে চোখ বন্ধ করে পড়ে থাকতে হচ্ছে, এবং যে কতটা মেন্টাল প্রেশার যাচ্ছে সেটা কিন্তু আমরা যাদের সঙ্গে হয় তারাই বুঝতে পারে। এই ঘটনাগুলো ঘটার যখন চলছে তার প্রায় 5 থেকে 6 দিন বা 7 দিনের মাথায় ওনার যে রান্নার লোক একটা বড় কাতলা মাছ কাটতে গিয়ে নিজের হাত কেটে ফেলে, এবং যে সেভাবে কেটে ফেলে নয়, এরকম কাটা কিন্তু সচরাচর হয় না। উপর দিয়ে বাড়ি মেরে মাছের পেটি কাটতে আপনারা নিশ্চয়ই দেখেছেন বাজারে, পেটি বা গাদা উপর দিয়ে বাড়ি মেরে যখন কাটা হয়, ওই বাড়ি মেরে কাটার সময় ওনার একটা আঙুল ভুল করে ওই মাছ আর বটির মাঝখানে চলে যায় এবং বাড়ি মারার সঙ্গে সঙ্গে আঙুলটা পুরো কেটে নেমে যায়, এবং ঝরঝর করে রক্ত পড়ে। কোনো রকমভাবে সঙ্গে সঙ্গে ওখানে ওই কাটা আঙুল এবং ওই রান্নার লোকটিকে নিয়ে হসপিটালে যাওয়া হয় এবং বাকি কাজ করা হয়, এবং ততক্ষণের মধ্যে কিন্তু সেই বটি, সেই কাতলা মাছ, সেই জায়গা সব কিন্তু রক্তে ভেসে গিয়েছিল। অদ্ভুতভাবে এই ঘটনাটি বা এই মিসহ্যাপটা ঘটনা ঘটে যাওয়ার পরে টানা 3 থেকে 4 মাস একবারের জন্য সৌমনবাবুকে রাত জাগতে হয়নি। 4 মাস, 5 মাস, 6 মাস কোনো প্রবলেম নেই, কোনো অসুবিধে নেই। সৌমনবাবু ভাবলেন যদি সম্পূর্ণ সুস্থ হয়ে গেছেন, আর সেরকম কোনো প্রবলেম হচ্ছে না। এইরকম ঘটনা ঘটার প্রায় 7-8 মাস হওয়ার পর যখন তিনি সম্পূর্ণ সুস্থ, কোনো প্রবলেম নেই, ওনার ফ্যামিলি, ওনার সংসার, ওনার বাড়ি, ওনার ক্যারিয়ার, ওনার সবার সব কিছু খুব ভালো চলছে, 7 থেকে 8 মাসের মাথায় একদিন রাত্রে উনি আবার চিৎকার করে ওঠেন। এবার উনি ভয় পেয়েছিলেন এবং তিনি কথাও বলতে পারছিলেন। এবার তিনি দেখলেন যে একটা ভয়ঙ্কর মূর্তি ওনার খাটের সামনে দাঁড়িয়ে আঙুল দিয়ে ওনার যে বইয়ের র্যাকের টেবিল, সেই যে কাঁচ লাগানো, তার দিকে আঙুল দেখিয়ে কিছু একটা দেখানোর চেষ্টা করছে। সেই ভয়ঙ্কর মূর্তির চোয়াল বেরিয়ে আসছে অনেকটা, মাথা থেকে চুল মাটি অবধি ছুটছে, এবং একটা বোটকা পচা গন্ধে ঘর ভরে উঠছে, এবং লোকটা সেই লোক বলছি বা যেই হোক, সেই ভয়ঙ্কর জীবটি আঙুল দিয়ে সেই কাঁচের ভেতরে কিছু দেখাচ্ছে। এই ঘটনাটা ঘটার পর, এই জিনিসটা জানার পরে সেদিন রাত্রে উনি প্রচণ্ড চিৎকার দিয়ে ওঠেন, এবং তারপরের দিন সকাল হতেই উনি বুঝতে পারেন যে এখানে যা ঘটছে এটা কোনোভাবেই কোনো মেডিকেল বা কোনো ডাক্তারির প্রবলেম নয়। এখানে যা ঘটছে সেটা সম্পূর্ণরূপে একটা ভয়ঙ্কর ব্যাপার বা ডেমনিক ব্যাপার। এই জন্য সবার আগেই, যেহেতু আগেই বললাম ওনারা বেশ শৌখিন পরিবার এবং বনেদি পরিবার, ওনাদের বাড়িতে পুজো আর্চা লেগেই থাকে। তো উনি সবার আগে যেটা করেন সেটা হচ্ছে যে ওনাদের যে পুরোহিত ওনাদের বাড়ির সমস্ত কাজ ওনার বাবার আমল থেকে করে আসেন, বৃদ্ধ পুরোহিত, সে বৃদ্ধ পুরোহিতকে, ঠাকুরমশাইকে বাড়িতে ডেকে আনেন উনি। ডেকে এনে ওনাকে সম্পূর্ণ ঘটনা একদম প্রথম থেকে শেষ অবধি বলেন, এবং শোনার পরে সেই ঠাকুরমশাই বলে যে সেই যে তুমি দেখেছিলে সেই বাচ্চা ছেলেটিকে যে তোমাকে বলেছিল যে আপনার খারাপ সময় আসছে, সেই বীরভূমের প্রত্যন্ত গ্রামের সেই ছেলেটি, ও কিন্তু ভুল বলেনি। তখন শুনবো বলে যে কি ভুল বলেনি? তখন সেই ঠাকুরমশাই বলেন যে ওই যে তুমি বলছো সোনার জিনিসটা, ওটাকে তুমি আমার সামনে আনতে পারো, বাট আমি হাতে নেব না। কেন হাতে নেব না জানো? তখন উনি বলছেন যে এই যে ব্যাপারটা, ওই ছোট্ট যে সোনার যে বক্সটা, তখন উনি বললেন যেটাকে উল্টিয়ে দেখো দেখি,
উল্টিয়ে দেখো ওখানে লাল লেগে রয়েছে, ওটা হচ্ছে সেই রক্ত, যেটা হচ্ছে মার্কার। মার্কার কি? মার্কার হচ্ছে যে এইটা দান করে দিয়ে যায় তার হাতের রক্তের মার্কার। মানে সৌমেনবাবুকে যদি এখন এইটা কারোর ওপর চালান করতে হয়, তাহলে সৌমেনবাবুর কাটা রক্ত, কাটা হাত কেটে বা যা কিছু কেটে রক্ত, সেই রক্ত দিয়ে পিছনটা চুবিয়ে বা পিছনটা ভিজিয়ে দাগ করে এটা কাউকে দিতে হবে, এবং এক দামে বা এক কথায় দিতে হবে। তখন ব্যাপারটা পুরোটা বুঝতে পারেন না তখন সৌমেনবাবু। তখন সে ঠাকুরমশাই বলেন যে এই ধরনের জিনিস তুমি আমাকে বলছো, আমি যেটা বুঝতে পারছি সেটা হচ্ছে যে এই জিনিসটা কোনো ডিমনের জিনিস, এটার মধ্যে একটা অদ্ভুত বাজে শক্তি রয়েছে বা অপদেবতা রয়েছে, এবং এই জিনিসটা একজনের কাছ থেকে আরেকজন চলে আসে, এবং সে তোমার সব কিছু ভালো করবে, সে তোমার ফ্যামিলির জন্য সব কিছু ভালো করবে, এবং কিছুদিন পরপরই এর জন্য কিন্তু তোমাকে বলিদান দিতে হবে। কীরকম বলিদান? ওই জিনিসটা নেওয়ার কিছুদিন পরেই কিন্তু ওনাদের বাড়িতে সেই অ্যাক্সিডেন্টটা ঘটে, যেখানে হাত পা ভেঙে গিয়ে রক্ত ছড়িয়ে পড়ে ঘরের ভেতর। ওনাদের বাড়িতে এত বড় রক্তপাত তার আগে কিন্তু কখনো ঘটেনি। তারপরে সব কিছু ঠিকঠাক হওয়ার পরে সেই যে ভয়ঙ্করভাবে হাতের আঙুল কেটে যাওয়া, সেটাও কিন্তু একটা রক্তপাত। তো কোনোভাবে ওই রক্তপাত সেই ফ্যামিলির ভেতর হতে হবে বা কোনো কিছু একটা হতে হবে, মানে একে কিন্তু ফিড করতে হবে। এই ফিডিংটা যদি না হয়, সেটা নিজের হোক অন্য কারুর হোক, একটা বাজে ঘটনা ঘটলে তবেই সে কিন্তু তোমায় একটা ভালো ঘটনা পুরস্কার দেবে, কিন্তু আলটিমেটলি তোমার এতে কোনো লাভ হচ্ছে না। এইরকম করে 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 এক সময় তুমি পাগল হয়ে যাবে, কারণ এ কিন্তু তোমার পিছু ছাড়বে না। এবং যে ভিখিরি তাকে তুমি ভেবেছিলে যে ভিখিরি হয়ে তোমার বাড়িতে এসে ভিক্ষা নিয়ে তোমাকে এটা দিয়ে গিয়েছিল, সেও জীবনে কিন্তু এটা ফেস করেছে। এবার সৌম্যবাবু বলে যে এর থেকে তাহলে বাঁচার উপায় কি? তখন ঠাকুরমশাই বললেন যে দেখুন, এটা দেখো যে এটার ভেতর যে শক্তি রয়েছে, শক্তির সঙ্গে লড়াই করার মতো বা এটা জানার মতো কোনো ক্ষমতা আমার অন্তত নেই, কিন্তু তুমি এটা নিয়ে গিয়ে কোনো সাধক বা কোনো তন্ত্র সাধনা যারা করে তাদের সঙ্গে যোগাযোগ করে দেখতে পারো যে তারা এর অ্যাকচুয়াল শক্তিটা কী আছে সেটা বার করতে পারে কি না। বা তুমি সেকেন্ডলি যেভাবে সেই ভিখিরিটি তোমার কাছে এটা চালান করে দিয়ে গেছে, তুমি সেই তন্ত্র সদস্যের সঙ্গে কথা বলে দেখতে পারো যে তুমিও কি এই জিনিসটা কোথাও দিতে পারো। তাদের সৌম্যবাবু খুব ভয় পেয়ে যায়, এবং সৌমেনবাবু যারা বলেন যে মানে আমি অন্য কারোর উপরটা চালান করে দিয়ে যাবো, এটি সম্ভব আমার পক্ষে। তখন যেটা ঠাকুরমশাই বলেন যে ঠিক আছে, যখন এটা তো ওভাবে সম্ভব নয়, তাহলে একটা অন্য কোনো রাস্তা বা অন্য কিছু ব্যবস্থা করতে হবে। তখন ওনারা যে ঠাকুরমশাই, সে ঠাকুরমশাইয়ের যেহেতু পরিচিত লোক, সে ঠাকুরমশাই একটি তন্ত্র সাধকের পরিচয় ঠাকুরমশাই নিয়ে আসেন, এবং শোভনবাবু এবং ওনার ফ্যামিলি সে তন্ত্র সাধককে বাড়িতে ডেকে নিয়ে আসেন। এবং সে তন্ত্র সাধক যখন সেই বক্সটা দেখে, উনি কিন্তু এক মুহূর্তেই বুঝতে পারেন যে ওর মধ্যে কোনো অপশক্তি রয়েছে। প্রথমে উনি কিন্তু কিছু করতে চাইছিলেন না, কারণ উনি বলেন যে এই ধরনের শক্তি নিয়ে বেশি ঘাটাঘাটি করলে কারোর জীবন ভালো যায় না। তারপরে উনি যেটা বলেন যে ওই জিনিসটাকে ঘরের ভেতর না রাখতে, এবং সরাসরি তুমি যদি ডিসকার্ড করে দেন, যেহেতু আপনার হাতে দিয়ে এসছে বাড়িতে, যে আছে সে কিন্তু আপনার পিছু ছাড়বে না। তো এটা থেকে রক্ষা পাওয়ার জন্য এটাকে ফিডিং করতে হয়, মানে এটার ফিডিং লাগে, রক্তের ফিডিং লাগে, সেটা যেরকমই হোক, আপনার নিজের হতে পারে, আপনার পরিবারের হতে পারে, আপনার বাইরের লোকের হতে পারে, কিন্তু ফিডিং লাগে। এবং সেই জায়গাতেই ফিডিংটা লাগে, সেই বাড়িতে বা যেখানে এইটা আছে, রাখা আছে। তারপরে উনি
একটা নির্দিষ্ট জায়গা, সেই জায়গাটা নাম উনিও বলেননি, আমরাও বলছি না। একটা নির্দিষ্ট জায়গায় আজ থেকে প্রায় 6 থেকে 7 বছর আগে সৌমেনবাবু এবং ওনার ফ্যামিলি, সৌমেনবাবুকে নিজে হাতে কাজটা করতে হয়েছে। ওরা একটা জায়গায় গিয়ে এই জিনিসটাকে রেখে আসে এবং সে তন্ত্রসাধকের সাহায্যে ওই জিনিসটাকে ওখানে বন্ধন করে দেওয়া হয়। এবং শুধু ওটা করে লাভ হবে না, এর জন্য প্রত্যেক 6 মাস পর পর, যেটা উনি আমাকে বলেছিলেন যে প্রত্যেক 6 মাস পর পর, কিছু মাস পর পর ওখানে গিয়ে একটা পায়রা বলি দেওয়া হয় এবং সে পায়রার রক্ত সেই স্পেসিফিক জায়গায় ওটাকে রাখা হয়েছে, সেখানে ছড়িয়ে দেওয়া হয়। এবং এইটা হওয়ার করে যাওয়ার এবং প্রত্যেক 6 মাস পর পর এই জিনিসটি নিয়ম মেনে করে যাওয়ার জন্য এখনও পর্যন্ত ওনারকে কোনো রকম প্রবলেম ফেস করতে হচ্ছে না। উনি কিন্তু রাত্রিবেলা করে ওই জিনিসটা দেখছেন না। কিন্তু এই যে আপনাকে ঘটনাটা বলছি, এখনও ওনাদের ফ্যামিলি থেকে কিন্তু এই 6 মাস পর পর এই জিনিসটা করা হচ্ছে। এখনও ওনারা চেষ্টা করছেন যে সম্পূর্ণরূপে এটা থেকে যদি কোনো রকমভাবে ওরা যদি রক্ষা পেতে পারে, কিন্তু এখনও পর্যন্ত কিন্তু কোনো রকম সলিউশন ওনারা পাননি। এই ছিল আজকের ভয়ঙ্কর ঘটনা। এবং এই ঘটনাটা আমাদের এই যে জগৎ আমাদের আশেপাশে খুব চেনা শহর গ্রামের ভেতর হয়ে চলেছে। আমরা তার কতটুকুই বা জানি। কি ভয়ঙ্কর ব্যাপারটা আপনি যদি ভেবে দেখেন তাহলে বুঝতে পারবেন যে আপনাকে মেনটেন করতে হচ্ছে। কোনোদিন যদি সেই রক্তের খিদে বেড়ে যায় বা কোনোদিন যদি এই পায়রার সলিউশন কাজে না করে, তাহলে কিন্তু রক্তের দরকারে আবার রাত্রিবেলা ওনার বুকের ওপর চড়াও হবে সেই আদিম কোনো অপদেবতা। এটা শোনার পর সত্যি কথা বলতে গিয়ে বিশ্বাস করতে মন চায়নি। কিন্তু উনি যখন ওনার বুড়ো আঙুলটা দেখালেন এবং উনি যেভাবে কথাটা বললেন, সেটা কিন্তু আমাদের বিশ্বাস না করে উপায় ছিল না। অনেকেই আমাদের আড্ডার মধ্যে দেখাতে চেয়েছিলেন যে কোনো ছবি হোক বা কিছু হোক। তখন উনি যেটা বলেন যে এই জিনিসের ছবি বা কোনো কিছুই আপনাদের আমি দেখাতে পারবো না, দেখালে আপনাদের ক্ষতি হবে। আমি চাই না কারোর কোনো ক্ষতি হোক। এবং এই পুরো এপিসোডটা উনি ভুলে যেতে চান। প্রতি মুহূর্তে আজও ওনার প্রতি রাতে শুতে গেলে মনে হয় যে আজকে রাতে আবার দমটা বন্ধ হয়ে আসবে না তো। আপনারা ভেবে দেখবেন যে এইরকম পরিস্থিতি হলে আপনাদের জীবনে কীরকম হতে পারে। এর নিছক ভয়ের গল্প নয়, এটি ঘটনা যেটা আপনাদের আশেপাশেই ঘটে চলেছে। এর থেকে একটা জিনিস শেখার, তাই আপনাদেরকে আমি বলে দিই, সেটা হচ্ছে এইরকম কোনো কিছু ভিখিরি হোক কিছু হোক, অন্য কারোর কাছ থেকে কোনোদিন কিচ্ছু নেবেন না। মনে রাখবেন যে কেউ কোনোদিন এভাবে কিছু আপনার বাড়ি বয়ে এসে কেউ কিছু আপনাদের দিয়ে যাবে না। তাই কোনো কিছু কখনোই কিছু অন্যের কাছ থেকে নেবেন না। রাস্তা বা কোনো জায়গা থেকে কোনো কিছু কুড়িয়ে ঘরে রাখবেন না। অনেক কিছুর মধ্যেই অনেক কিছু থাকে। আজকের বিজ্ঞানের জগতে আমরা সব কিছু ব্যাখ্যা করতে পারি না। এটুকুই আমার বলার ছিল। এখন অনেক রাত হয়েছে, আমি রেকর্ডিং করছি। আপনারা ঘটনাটা শুনুন এবং জানাবেন আপনাদের কেমন লাগলো। যদি ভালো লাগে, যদি কমেন্টস ভালো পাই, যে আপনারা কমেন্টস করছেন, আরও চাইছেন, তবেই কিন্তু আমি গল্প নিয়ে আসবো, ঘটনা নিয়ে আসবো, ঘটনা কালেক্ট করব। কারণ ঘটনা বলতে, রেকর্ডিং করতে, জানতে অনেক সময় লাগে। আপনারা যদি কমেন্টস করে বলেন যে ঘটনাটা জানতে চান আরও, এবং আমি সেই রিপোর্ট পাই চ্যানেল থেকে, তবেই কিন্তু আমি আবার আসব। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সাবধানে থাকবেন। প্রফেসর রয় সাইনিং অফ। প্রফেসর রয়ের এই ঘটনাটা আমার তো ভীষণ ভয়ের লাগলো এবং আমি 100% শিওর আপনাদেরও খুব ভালো লেগেছে প্রফেসর রায়ের ঘটনাটা। কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাবেন। এবার আমি যে ঘটনাটা আপনাদেরকে বলবো, সেই ঘটনাটা ঝাড়গ্রাম থেকে মেঘা লিখে পাঠিয়েছেন। তো ওনার আসল নাম একটা রয়েছে, কিন্তু উনি রিকোয়েস্ট করেছেন যেন এই ঘটনাটা বলার সময় ওনার নামটা আমি মেঘা বলেই সম্বোধন করি। তো অবশ্যই আমি সেই চেষ্টা করছি। এর আগেও কিন্তু উনি আমাদের চ্যানেলে ঘটনা পাঠিয়েছেন এবং সেই ঘটনা আপনাদের ভালোও লেগেছে। তো এই ঘটনাটা উনি ঠিক যেভাবে ইমেলে লিখে পাঠিয়েছেন আমি সেভাবেই আপনাদেরকে বলছি। এবং প্রথমে আমি ঘটনা সম্পর্কিত
কিছু কথা আপনাদেরকে বলে নিই, তাহলে আপনাদেরও ঘটনাটা বুঝতে সুবিধা হবে, আমারও আপনাদেরকে বোঝাতে সুবিধা হবে। তো যিনি ঘটনাটা পাঠিয়েছেন তিনি যেটা জানিয়েছেন যে তিনি ঝাড়গ্রাম থেকে ঘটনাটা লিখে পাঠিয়েছেন এবং ওনার যে বাপের বাড়ি এবং শ্বশুর বাড়ি দুটোই কিন্তু বেশ কাছাকাছি। ওনার বাপের বাড়ি বেশ সচ্ছল একটি পরিবার, ওনার বাবা ব্যবসার সাথে যুক্ত, ওনার দাদাও তাই, এবং মাঝে মধ্যে উনি ওনার বাপের বাড়িতে যান, সেখানে থাকেন। এবং ওনার বাপের বাড়ির যে জায়গাটায় বা যে পাড়াটায় বলা যেতে পারে সেটা বেশ একটা ভালো জায়গা, সুন্দর একটা জায়গা। বাড়ির সামনে দিয়ে একটা বড় রাস্তা চলে গেছে এবং রাস্তার দুপাশে যেরকম বাড়ি থাকে সেরকমই। এবং উনি যখন বাপের বাড়িতে যান তখন সেখানে বুঝতেই পারছেন খুব ভালোভাবে উনি থাকেন, ভালো করে টাইম স্পেন্ড করেন। তো ওনাদের বাড়ির বাপের বাড়ির ঠিক পাশেই যে বাড়ি রয়েছে সেই বাড়িরও কিন্তু যথেষ্ট সচ্ছল পরিবার, বেশ ভালো অবস্থাপন্ন আর কি। তো আজকে আমি যে ঘটনাটা আপনাদেরকে বলবো, যেটা উনি লিখে পাঠিয়েছে, সেটা কিন্তু ওনাদের পাশের বাড়ির একটি ছেলেকে নিয়ে ঘটনাটা। এবার ওনার বাপের বাড়ির পাশে যে বাড়িটা রয়েছে তারাও বেশ বড় লোক এবং সেই ভদ্রলোকের একটি মাত্র ছেলে। এবার বুঝতেই পারছেন সে পড়াশুনো করতো, বাবার একমাত্র ছেলে হওয়ার জন্য সে কিন্তু তার তার আর কি যা যা চাহিদা থাকতো, যা যা তার দরকার পড়তো, যা যা বলতো সেটা কিন্তু সঙ্গে সঙ্গেই তার বাবা পূরণ করতেন। এইভাবেই কিন্তু ছেলেটা ছোট থেকে আস্তে আস্তে বড় হয়ে ওঠা। তারপরে ছেলেটা কলেজে ভর্তি হয়। এবার ছেলেটা যখন কলেজে ওঠে সেই সময়ই কিন্তু সেই ছেলেটির সাথে একটি মেয়ের যোগাযোগ হয় এবং সেই মেয়েটিও কিন্তু ওই পাড়ারই মেয়ে। ওই মেয়েটির সাথে আলাপ হয় এবং ওদের মধ্যে কিন্তু একটা বন্ধুত্ব এবং ভালোবাসার সম্পর্ক তৈরি হয়। এবার ওই ছেলেটা যখন কলেজে পড়ে তখন থেকেই মেয়েটার সাথে একটা রিলেশনশিপ তৈরি হয়, সেই সম্পর্ক চলতে থাকে। এবং আজকের ঘটনাটা যিনি পাঠিয়েছেন তার বাপের বাড়ি থেকে ওই মেয়েটির বাড়ির হাঁটা পথে ডিস্টেন্স ওই 15 মিনিট মতো। এবার বুঝতেই পারছেন যে যিনি ঘটনাটা পাঠিয়েছে তিনি কিন্তু ছেলেটাকেও চেনেন এবং মেয়েটিকেও চেনেন। এইবারে এই মেয়েটার সাথে সম্পর্ক চলতে থাকে। এবার মেয়েটার পরিবার সম্পর্কে একটু বলা দরকার আছে, যেটা উনি জানিয়েছেন যে ওই মেয়েটির যে পরিবার তার বাবার কিন্তু সোনার ব্যবসার সাথে যুক্ত ছিলেন এবং একটা সময় ওই মেয়েটিদের পরিবার কিন্তু বেশ বড় লোক ছিল, অনেক টাকা পয়সা ছিল। এবার মেয়েটার পরিবারে কাকা জ্যাঠা সব কাছাকাছি থাকলেও মেয়েটিদের পরিবারের সাথে কিন্তু ওদের ওই কাকা জ্যাঠা কারোরই কিন্তু খুব একটা ভালো সম্পর্ক ছিল তা কিন্তু নয়। এবং সেই সম্পর্ক ভালো না থাকার পিছনে মেন যে কারণটা ছিল সেটা হচ্ছে যে ওই মেয়েটির যে বাবা ছিল তিনি প্রচণ্ড ড্রিঙ্ক করতেন। এবার ড্রিঙ্ক করা যখন শুরু করলেন তো আস্তে আস্তে বুঝতেই পারছেন যে একটা মানুষ যদি ড্রিঙ্ক করা শুরু করে বা সেদিকেই যদি তার বেশি মনোনিবেশ ঘটে তাহলে তার পারিবারিক জীবন, তার যে কর্মজীবন সব কিছুই আস্তে আস্তে এফেক্ট করতে থাকে। তো মেয়েটির বাবার ক্ষেত্রেও কিন্তু সেটাই হলো। উনি সকাল থেকে ড্রিঙ্ক করা শুরু করলেন এবং এর প্রভাব কিন্তু সরাসরি গিয়ে ওনার ব্যবসার উপরে পড়লো। ফলে ব্যবসাও আস্তে আস্তে কিন্তু মন্দা যাওয়া শুরু হলো। এবার ব্যবসার ওদিকে মন্দা যাওয়া শুরু হলো, ওদিকে ওই লোকটা কি করতো, মেয়েটির বাবা ওর মায়ের উপরে খুব টর্চার করা শুরু করলেন। একে ওরকম নেশা করছে, ব্যবসা মন্দা যাচ্ছে, আবার উনি ওনার নিজের স্ত্রীর উপরেও টর্চার করা শুরু করলেন। তো মেয়েটিরা ছিল 2 বোন, মেয়েটি বড় এবং ওর একটা বোন ছিল, আর বাড়িতে ছিল বয়স্কা ঠাকুমা। এবার ওই লোকটা যখন নিজের বউয়ের উপরে এরকম অত্যাচার করা শুরু করলো তো মেয়েটার মা যে ছিল সে একদিন কি করলো, সে পুরো ওই বাড়ি ছেড়ে চলে গেল। অত্যাচার সহ্য করতে না পেরে মেয়ে দুটো কিন্তু ওই বাড়িতেই রয়ে গেল ওর ঠাকুমার সাথে। আর এদিকে মেয়েটির বাবা তো এরকম নেশা করে পড়ে থাকতো, ব্যবসা একেবারেই তলানিতে গিয়ে ঠেকেছিল। এইরকম একটা কন্ডিশনে কিন্তু মেয়েটার পরিবার ছিল। এবারে ওই মেয়ে দুটো দেখাশুনোর পুরোপুরি ভার চলে আসে মেয়েটির ঠাকুমার উপরে। এবার বুঝতেই পারছেন যে ঠাকুমা ছিল, তিনিও বয়স হয়েছে, তো তিনি মেয়ে দুটোকে খুব যে বিশাল শাসন করতে পারতেন সেটা নয়, আর একজন কাজের লোক ছিল সে বাকি কাজকর্মগুলো করে দিত। তো এইভাবে কিছুদিন চলতে থাকে। এরকমভাবে বেশ কিছুদিন চলার পরে ওই ভদ্রলোক কিন্তু খুব অসুস্থ হয়ে পড়লেন, যেহেতু উনি মাত্রাতিরিক্ত এরকম ড্রিঙ্ক করতেন, নেশাভান করতেন, তো সেই জন্য উনি অসুস্থ হয়ে পড়েন এবং অসুস্থ হওয়ার কিছুদিন পরে কিন্তু ওই ভদ্রলোক মারা যায়। এইবারে ওই মেয়ের বাবাটা যখন মারা গেল
তো বাবা মারা যাওয়ার পরে কিন্তু ওদের মাথার উপর অভিভাবক হিসেবে কিন্তু আর সেরকম কেউ ছিল না, কারণ ঠাকুমার বয়স হয়েছিল, তিনি মেয়ে দুটোকে খুব একটা সামাল দিতে পারতেন না। এবার ওই দুটো মেয়ের বেশ কিছু বন্ধু বান্ধব বাড়িতে আসা শুরু হয়। তার মধ্যে মেয়ে বন্ধু যেমন ছিল, ছেলে বন্ধুও কিন্তু ছিল। এবার সেই ছেলে বন্ধুরা বাড়িতে আসছে, গল্প আড্ডা হচ্ছে। এবার এই জিনিসগুলো না পাড়ার লোকেরা খুব একটা ভালোভাবে দেখতো না। প্রথম কথা হচ্ছে, মেয়েটির বাবার স্বভাব খুব একটা ভালো ছিল না, তো সেটা নিয়ে একটা পরিবারে বা পাড়ার মধ্যে একটা ব্যাপার ছিলই। তার মধ্যে ওই দুই বোনের বাড়িতে ছেলে বন্ধু আসা নিয়েও কিন্তু পাড়ার লোকেরা একটু তির্যক মন্তব্য করতো, এবং তারা কিন্তু মেয়ে দুটোকে খুব একটা ভালো বলতো না। এইবারে যিনি আজকের ঘটনাটা পাঠিয়েছেন, তার পাশের বাড়ির যে ছেলেটির সাথে ওই বাড়ির বড় মেয়েটির একটা সম্পর্ক ছিল 3 বছরেরও বেশি সময়, তো সেই বাড়ির লোক যখন জানতে পারে যে তাদের ছেলের সাথে ওই বাড়ির বড় মেয়েটির একটি সম্পর্ক আছে, তারা কিন্তু পরিষ্কার বলে দেয় যে এই সম্পর্কটা আর এগোনো যাবে না, ওরা রাজি হবে না, কোনোদিনই ওই ছেলেটির সাথে ওই বাড়ির মেয়েটির বিয়ে হবে না। এবারে এই বিষয়টা যখন আস্তে আস্তে জানাজানি হয়ে যায় পাড়ার মধ্যে, তখন অদ্ভুতভাবে কিন্তু ছেলেটিও আস্তে আস্তে বেঁকে যায়। মানে ও কিন্তু মেয়েটিকে জানিয়ে দেয় যে ওর পক্ষে মানে ওই ছেলেটির আর কি ওই মেয়েটিকে বিয়ে করতে পারবে না, এবং তার বদলে ওর অন্য একটা জায়গায় বিয়ে ঠিক হয়েছে সেটাও কিন্তু মেয়েটিকে বলে দেয়। কিন্তু ঘটনা যেটা ছিল আসলে, ওই বাড়ির বড় মেয়েটি কিন্তু বাড়িতে বন্ধু বান্ধব যতই আসুক না কেন, সেটা তো খুব একটা বড় বিষয় নয়, বন্ধু বান্ধব কারো থাকতেই পারে, কিন্তু মেয়েটি ওই ছেলেটি এই কথাটা শুনেও কিন্তু খুব শকড হয়ে যায়, এবং ও স্বপ্নেও কল্পনা করতে পারে না যে এই বিষয়টার জন্য যার সাথে ওর এতদিন সম্পর্ক ছিল সে ওকে ছেড়ে চলে যাবে। স্বাভাবিকভাবেই মেয়েটি খুব দুঃখ পায়, এবং মেয়েটি বারবার ওকে কনভিন্স করার চেষ্টা করতে থাকে। কিন্তু ছেলেটিরও হয়তো মনে মনে কোথাও কোথাও হয়তো একটা বিষয় ছিল, এবং ও হয়তো মনে মনে ঠিক করে নিয়েছিল যে আর যাই হোক আমি এই মেয়েটিকে বিয়ে করব না। তো এইটা নিয়ে একটা দীর্ঘ টানাপোড়েন চলতে থাকে, এবং আলটিমেটলি মানে সেই দিনটাও চলে আসে যেদিন ওই ছেলেটির অন্য একটি মেয়ের সাথে বিয়ে। এবার যেটা ঘটনা ঘটলো, সেই বিয়েতে কিন্তু সবাইকে নিমন্ত্রণ করা হয়েছে। ইভেন যিনি আজ ঘটনাটা পাঠিয়েছেন, যেহেতু একই পাড়ার, তো ওনার বাপের বাড়িতেও সবার নিমন্ত্রণ ছিল। এইবার যে ঘটনাটা ঘটলো, একটা খুব হৃদয় বিদারক ঘটনা ঠিক ঘটে গেল, যেটা হয়তো পাড়ার সকলে কেউ ভাবতেও পারেনি যে এরকম কিছু একটা মেয়েটি ঘটিয়ে ফেলতে পারে। যেদিন ছেলেটির বিয়ে, ঠিক তার আগের দিন রাতের বেলা মেয়েটি একটি চরম সিদ্ধান্ত নেয়, কারণ মেয়েটি সত্যিকারই ছেলেটিকে ভালোবাসতো। তো ওই যে ছেলেটির বিয়ে হয়ে যাচ্ছে এটা না ও ঠিক মেনে নিতে পারেনি, এবং সেই জন্য মেয়েটি কী করে, রাতের বেলা একটি দড়ির সাহায্যে নিজের গলাটাকে জড়িয়ে ও একটা মানে চরম কাণ্ড ঘটিয়ে ফেলে, এবং যার ফলে কিন্তু মেয়েটি মারা যায়। এবার বুঝতেই পারছেন, এত বড় একটা ঘটনা যখন ঘটে যায়, তখন সবাই পাড়ার লোকজন যারা যখন জানতে পারে ওর ঠাকুমা ওর বোন প্রচণ্ড কান্নাকাটি করছে, তো তখন পাড়ার আরও লোকজন সব জেনে গেছে যে এরকম একটা ঘটনা মেয়েটি ঘটিয়েছে। আর ঠিক তার পরের দিনই ছেলেটির বিয়ে। এবার বুঝতেই পারছেন এরকম একটা সিচুয়েশানে, আর যেহেতু ছেলেটার বাড়িটাও মানে ওদের বাড়ি আর ছেলেটার বাড়ি একই পাড়ায়, তো ছেলেটার বাড়ির লোকজন সমস্ত আছে, তাদের বাড়িতে আত্মীয় স্বজন এসছে, পরের দিন বিয়ে। এবার ওরা যখন জানতে পারে যে ওই মেয়েটি একটা এরকম ঘটনা ঘটিয়েছে, ওরা না বিশেষ একটা পাত্তা দেয় না, মানে এমন একটা ভাব দেখায় যেন কিছুই হয়নি, বা কোনো ওদের পরিবারের কারোর কোনো ইনফ্লুয়েন্সই নেই ব্যাপারটার জন্য, যা হয় আর কি। ইভেন মেয়েটির যখন দেহ নিয়ে বার করে নিয়ে আসা হচ্ছে শ্মশানের উদ্দেশ্যে, তখনও নাকি ঠিক ছেলেটার বাড়ির সামনে দিয়েই একদম মেয়েটির দেহ নিয়ে যাওয়া হয়। এবং যেহেতু পাড়ায় মানে লোকজন অনেকেই এই বিষয়টা জানতো যে ছেলেটির সাথে মেয়েটির একটা সম্পর্ক ছিল, এবং ওদের আত্মীয় স্বজনের মধ্যেও সেরকম একটা মিলমিশ ছিল না, তো যেটা উনি জানিয়েছেন যে শ্মশান যাত্রীও কিন্তু খুব বেশি কেউ ছিল না, খুব কম সংখ্যক লোকই ছিল। তো যাই হোক, এইভাবে কিন্তু মেয়েটির দেহ আর কি সৎকারের উদ্দেশ্যে বেরিয়ে যায়। এদিকে যথারীতি সকাল থেকে ছেলেটির বাড়িতে বিয়ের সমস্ত রিচুয়াল শুরু হয়, এবং ছেলেটি কিন্তু আলটিমেটলি বিয়ে করতে চলেও যায়। এইবারে উনি যেটা ইমেলে লিখেছেন যে যখন মেয়েটিকে নিয়ে যাওয়া হচ্ছিল, ওর বোন নাকি চিৎকার করতে করতে বলছিল ওদের বাড়ির সামনে, ছেলেটার বাড়ির সামনে দিয়ে যেতে যেতে
যে তোদের জন্যই আমার দিদি এরকম মারা গেল, এরকম একটা ঘটনা ঘটলো। মানে ওরা মানে একদম মন থেকে আর কি, যাকে বলে প্রচণ্ড রাগ, কষ্ট, দুঃখে ওরা কিন্তু এরকম নানান কথাবার্তা মেয়েটির বোন এবং মেয়েটির ঠাকুমাও কিছু কিছু কথাবার্তা বলেন। বুঝতেই পারছেন সিচুয়েশনটা কতটা করুণ ছিল। এবং যিনি আজকের ঘটনাটা পাঠিয়েছেন তিনি নিজেও মানে লিখেছেন যে ওই সিচুয়েশনে দাঁড়িয়ে উনিও নাকি বলেছিলেন যে ভগবান যেন ওই ছেলেটা কোনোদিনও ভালো না করে। কারণ সবাই বুঝতে পারছে যে এই যে মেয়েটা একটা চরম সিদ্ধান্ত নিল, এই যে মেয়েটার জীবনটা চলে গেল, সেটার জন্য কিন্তু এই ছেলেটাই মানে বেশিরভাগটাই দায়ী। মানে ও এরকম করেছিল বলেই হয়তো মেয়েটা সেটা মেনে নিতে পারেনি, এবং ছেলেটির এই বিশ্বাসঘাতকতার জন্যই মেয়েটিকে আজকে নিজের জীবন দিয়ে একটা দাম দিয়ে যেতে হলো। মানে পাড়ার লোকেরাও অনেকেই বুঝতে পারছিল, কিন্তু যা হয় আর কি, সবাই তো ওইভাবে সব কথা সবসময় সবার সামনে বলতে পারে না। কিন্তু মনে মনে সবাই এটা জানতো যে মেয়েটির আজকের এই পরিণতির জন্য দায়ী হচ্ছে এই ছেলেটাই। এইবারে ছেলেটার তো বিয়ে করতে চলে গেল, বিয়ে থা মিটে গেল, এবং ছেলেটি বিয়ে করে বউ নিয়ে তার নিজের বাড়িতে চলেও এলো। এবার যেহেতু এই মেয়েটির মৃত্যুটা একটা স্বাভাবিক মৃত্যু ছিল না, তো 3 দিনে মেয়েটির কাজ মিটে যায়। আর ওদিকে যেটা হয় যে যেহেতু ওর পরিবার, ছেলেটির পরিবারও যথেষ্ট ধনী ছিল, যথেষ্ট পয়সাওয়ালা ছিল, তো ওরা নাকি মানে বিশাল বড় করে আর কি রিসেপশনের একটা অনুষ্ঠান করেছিল, প্রচুর লোকজন কে নিমন্ত্রণ করে একটা লাক্সারি যাকে বলে রিসেপশন পার্টি ওরা দিয়েছিল। এবং সেটাও কিন্তু পাড়ার লোকজন থেকে শুরু করে যিনি আজকের ঘটনাটা পাঠিয়েছেন তারা সবই দেখেছে, সবই জানে। যাই হোক, তো এইভাবে কিন্তু ওদের সম্পূর্ণ বিয়ে পর্বটা মিটে গেল। এইবারে যেটা ঘটনা ঘটা শুরু হলো, বিয়ে থা তো মিটে গেল। এবার ওই বাড়ির মধ্যে, ওই ছেলেটার বাড়ির মধ্যে প্রথমে যেটা হলো যে রাতের বেলা হলেই মানে রাত হচ্ছে আর ঘরের মধ্যে ধূপ ধাপ আওয়াজ বিভিন্ন পাওয়া যেত। এবার যে বউটা নতুন বিয়ে হয়ে এসেছে সে তো কিছুই জানে না, সে অতটা বুঝতে পারতো না। কিন্তু যে ছেলেটা ছিল মানে ওই মানে বরটা আর কি, সে কিন্তু মানে বুঝতে পারতো যে বাড়ির মধ্যে কিছু একটা আনইউজুয়াল ঘটনা ঘটছে, কারণ এইভাবে হুটহাট আওয়াজ হওয়ার কোনো কথা নয়। আর এদিকে এরা কি করতো, যে বউটাকে বিয়ে করে এনেছিল সেই বউটাকে না সবসময় ঘরের মধ্যেই রাখতো। মানে পাড়ায় কারোর সাথে কথা বলতে দেওয়া বা পাড়ার কেউ এলে তার সাথে সরাসরি কোনো কথাবার্তা বলা, সেটা কিন্তু ওরা রেস্ট্রিক্ট করে রেখেছিল। তার পিছনে মেন কারণটা এটাই ছিল যে যদি বউটা কারোর সাথে কথা বলে এবং কেউ যদি কথায় কথায় তার বরের সাথে ওই মেয়েটির যে সম্পর্ক ছিল সেটার পাছে বলে দেয়, তো সেই জন্যেই কিন্তু ওই ছেলেটির পরিবার ওই নতুন বউটিকে কারোর সাথে সেভাবে মিশতেও দিত না এবং কথাও বলতে দিত না। এবার এই যে ঘটনাটা ঘটে গেছিল না, এই ঘটনাটা ঘটার পর থেকে পাড়ার লোকজনও কিন্তু ওই ছেলেটির বাড়ির সাথে খুব একটা সম্পর্ক যে রাখতো বা খুব বেশি কথাবার্তা বলতো তা কিন্তু নয়। কারণ পাড়ার সবাই জানতো শুধু ওদের ওখানে একটি ছেলে ছিল যার নাম ছিল বুবাই। সেই বুবাই বলে ছেলেটিরই একমাত্র ওই ছেলেটির বাড়িতে একটু আসা যাওয়া ছিল, বাকি পাড়ার কেউ কিন্তু খুব একটা ওদের সাথে মিশতে পছন্দ করতো না। আর ওরাও একটু রেস্ট্রিক্টেড হয়ে গেছিলো, ওরাও কারোর সাথে সেভাবে অতটা বলতো না, যেহেতু জানতো যে ওদের ছেলের একটা বিশাল ফল্ট রয়েছে এবং তার জন্য ওই মেয়েটির এরকম পরিণতি হয়েছে। তো বুঝতেই পারছেন পুরো সিচুয়েশনটা একটা কীরকম ছিল। এবার এতদিন ওদের বাড়িতে ওই ধূপধাপ আওয়াজ হওয়া, বিভিন্ন রকম জিনিসপত্র উপলব্ধি করা, এইগুলো হচ্ছিল এবং এই বিষয়গুলো কিন্তু পাড়ার লোক অতটাও হয়তো বুঝতে পারতো না। কিন্তু একদিন যেটা হলো, যেটা ঠিক অষ্টমঙ্গলা থেকে ঘুরে আসার পরে ঘটলো, সেটা হচ্ছে যে ওদের বাড়ি থেকে খুব ছেলেটা চিৎকার করার আওয়াজ শোনা যায়। এবার খুব চিৎকার হচ্ছে, এবার সবাই পাড়ার লোকজন সব জেগে গেছে। তো তারা এসে যখন জিজ্ঞেস করছে যে কি হয়েছে, এত কেন চিৎকার করছে, তো তখন নাকি ছেলেটা বলছে, মানে ছেলেটা নাকি দেখেছে যে ওই মেয়েটি আর কি, তো সে নাকি মানে ছেলেটা দেখেছে যে ছেলেটার ঘরে ওই মেয়েটি ওদের ঘরের যে ফ্যান রয়েছে সেই ফ্যান থেকে ঝুলছে। এবং এই জিনিসটা দেখার পরে ছেলেটা মারাত্মক রকমের ভয় পায় এবং ভয় পেয়ে ও পুরো মানে পাগলের মতো করতে থাকে। এবার যখন ছেলেটা এই কথাটা বলেছে, তো ছেলেটার বাড়ির লোক ওকে বলছে তুই ভুল দেখেছিস, এরকম কিছু হতে পারে না, মানে ওই মেয়েটাকে তুই কি করে দেখবি যে তোর ঘরের ফ্যান থেকে ঝুলছে, এটা তো হতে পারে না। কিন্তু ছেলেটা এতটাই ভয় পেয়ে যায় যে ও ভয় প্রচণ্ড রকমভাবে চিৎকার চেঁচামেচি করা শুরু করে দিয়েছে। এবারে ব্যাপারটা কিন্তু এখানেই থেমে থাকে না, মাঝে মধ্যেই কিন্তু ছেলেটা সেই মেয়েটিকে স্বপ্নে দেখতে থাকে। এবং শুধু স্বপ্নে দেখতে থাকে তা নয়, ও একদিন নাকি দেখে যে ওই ছেলেটি এবং ওর যে বউ তার মাঝখানে ওই মেয়েটি রয়েছে
এবং সে ওকে বলছে যে আমি তোকে শান্তিতে থাকতে দেবো না, দেখ আমি তোর চোখের সামনেই তোর বউকে কতটা কষ্ট দিই। এই বলে নাকি ছেলেটা দেখে যে ওই মেয়েটি ওর বউয়ের শুয়ে রয়েছে এবং গলাটা টিপে ধরছে, এবং সেটা দেখেও কিন্তু ছেলেটা খুব জোরে চিৎকার করে ওঠে। এমন চিৎকার করে যে আবারও বাড়ির লোকজন সব জেগে যায় এবং ছেলেটি রীতিমতো ভয়ে মানে অস্বাভাবিক আচরণ শুরু করে দেয়। ইভেন ওই মানে ঝুলন্ত অবস্থায় মেয়েটাকে ইভেন বাথরুমে গেলেও নাকি ছেলেটা মাঝে মধ্যে দেখতে পেত। এবার বুঝতেই পারছেন এরকম একটা সিচুয়েশনে কোনো মানুষের পক্ষেই কিন্তু খুব স্বাভাবিকভাবে থাকা কিন্তু সম্ভবপর নয়। এবার ছেলেটার ক্ষেত্রেও কিন্তু তাই হলো, ওর স্বাভাবিক জীবনযাপন কিন্তু ব্যাপকভাবে ব্যাহত হতে থাকলো। এবং বারে বারেই কিন্তু ছেলেটা দেখতো যে ওই মেয়েটি ওর সামনে এসেছে এবং এসে বলছে তোকে আমি কিছুতেই শান্তিতে থাকতে দেবো না, তুই আমার সাথে বিশ্বাসঘাতকতা করছিস, আমি তোকে কিছুতেই শান্তিতে থাকতে দেবো না। এবং সত্যি সত্যিই কিন্তু বিয়ে করার পরেও ও ছেলেটা এক মুহূর্তের জন্য কিন্তু মানে মানসিক শান্তি কোনোভাবেই পায়নি। ও সবসময় কিরকম একটা পাগল পাগল মতো হয়ে থাকতো। এবার এরপরে যেটা ঘটনা ঘটলো সেটা হচ্ছে যে ছেলেটা এরকম একটা মেন্টাল কন্ডিশনের মধ্য দিয়ে যেতে যেতে ছেলেটা না মানে খুব বেশি নেশা করা শুরু করলো, এবং সেই নেশাটা সব রকমের নেশা প্রতি ছেলেটা আস্তে আস্তে আসক্ত হয়ে পড়ে। এবং সে দিন রাত সবসময় নেশা করে পড়ে থাকতো। এবং বাড়িতে ওর যে বাবা ছিল, যে মানে বাবার থেকে ছোটোবেলা থেকে যা যা চেয়েছে সব কিছু পেয়েছে, এবার নেশা করার জন্য কিন্তু টাকা পয়সা জিনিসপত্রের উপরে ওর বাবার উপরে চাপ দিতে থাকে। এবার বুঝতেই পারছেন বাড়ির ছেলে সারাক্ষণ নেশা করে পড়ে থাকছে, প্রত্যেক দিন টাকার ডিমান্ড করছে। এর ফলে কিন্তু ওদের পারিবারিক যে আর্থিক অবস্থা ছিল সেটাও কিন্তু আস্তে আস্তে ভীষণ রকমভাবে ডাউন হয়ে যায়। আর এদিকে যে নতুন বউ সেও কিন্তু খুব পাজলড হয়ে পড়ে যে কি সংসারে হচ্ছে, এবং ওদের দুজনের মধ্যে কিন্তু একটা যে খুব ভালো সম্পর্ক যে তৈরি হবে সেরকম কিন্তু কোনো বিষয় ছিল না, সেটা হওয়া সম্ভবও নয়। এবার এইরকমভাবে যখন দিনের পর দিন চলতে থাকে, যেটা নেশায় পুরো সবসময় নিজেকে নেশাগ্রস্ত অবস্থায় রাখতো, এর ফলে কিন্তু বাড়ির লোক প্রচণ্ড রকমভাবে চিন্তিত হয়ে পড়ে এবং ওরা বুঝতে পারে যে কিছু তো একটা ঘটনা ঘটছে। যাই হোক, তো মাঝখানে ছেলেটি নিজেকে নেশা থেকে বার করে আনার চেষ্টা করে, নিজের স্ত্রীর মুখের দিকে তাকিয়ে নিজের ভবিষ্যৎ বা নিজের ফ্যামিলি প্ল্যান করবে সেরকম চিন্তা ভাবনা থেকে। কিন্তু ঘটনা হচ্ছে যে ছেলেটা কিন্তু চেষ্টা করেও নিজেকে নেশা থেকে মুক্ত করতে পারে না, এবং ওর সেই অস্বাভাবিক বিষয়গুলো কিন্তু ওর মধ্যে থেকেই যায়। এইবার মাঝে মধ্যে ওই স্বপ্ন দেখতো, আর ওকে স্বপ্নে খালি বলতো যে ওকে ভালো থাকতে দেবে না, ওকে কষ্ট দেবে, ওকে কোনোভাবেই শান্তি দেবে না, এগুলো তো ও দেখছিলই। এবার ওনাদের পাড়াতে, যিনি যে ঘটনাটা পাঠিয়েছেন তিনি লিখেছেন যে ওনাদের পাড়াতেই মানে বড় মা কালীর একটি মন্দির আছে, এবং সেখানকার যিনি পুরোহিত সেও সবটাই জানতো যে এরকম এরকম ব্যাপার ঘটেছে। এবার সেই মন্দিরে একদিন এরা যায় এবং সেই ঠাকুরমশাই বলেন যে দেখো, একটা বিশাল বড় মাপের পাপের বোঝা তোমাদের মাথার উপরে আছে, ফলে এখান থেকে আমার কি ক্ষমতা আছে বলো, আমি তোমাদেরকে উদ্ধার করব। এবার বাড়ির লোক তো মানে ভীষণ কাতর হয়ে পড়েছে, কারণ বুঝতে পারছে যে এভাবে যদি চলতে থাকে তাদের মানে পুরো পরিবারটা ধ্বংস হয়ে যাবে, তাদের ছেলে ধ্বংস হয়ে যাবে। তো তখন ওই ঠাকুরমশাই বলেছিল যে একটা আমি তোমাকে বলতে পারি, যদি মা আশীর্বাদ করেন তাহলে হয়তো এটা হলেও হতে পারে। সেটা উনি বলেন যে ওনাদের বাড়ির উপরে মানে যে 3 তলার রয়েছে, তো সেই বলছে 3 তলায় তোমরা মায়ের একটা মন্দির প্রতিষ্ঠা করো, এবং ওখানে বাড়ির মানে সকলে তোমরা নিয়মিত পুজো দেবে, এবং তোমাদের মধ্যে যে অহংকার বোধ রয়েছে সেই অহংকারকে একদম নিজেদের মধ্য থেকে সম্পূর্ণ বর্জন করে কিন্তু মন প্রাণ দিয়ে তোমরা মাকে ডাকো, মায়ের মন্দির স্থাপন করো ঘরে এবং মাকে ডাকো। দেখো, যদি পারেন একমাত্র মাই পারবেন তোমাদেরকে এই সিচুয়েশন থেকে উদ্ধার করতে। এবার ওরা এগুলো শোনে, এবং শোনার পরে ওরা কিন্তু ওদের বাড়ির সেই 3 তলার ছাদে বড় করে মায়ের মন্দির প্রতিষ্ঠা করে, এবং ওইখানকার ঠাকুরমশাই এটাও বলেছিল যে তোমাদের যা ভুল হয়েছে, যে অন্যায় হয়েছে, সেটা তোমরা মায়ের কাছে স্বীকার করো। তো ওরা সেসবও করে, এবং তারপরে কিন্তু আস্তে 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 ওদের পরিবারে, ছেলেটিদের পরিবারে একটু একটু করে উন্নতি শুরু হয়। ওদের যে ব্যবসাটা একেবারে পড়ে গেছিলো সেই ব্যবসা আস্তে আস্তে উন্নতি হতে শুরু করে। তো এবং ওই যে ছেলেটি ছিল তার স্ত্রীর একটি মেয়ে হয়, মোটামুটি ওরা এখন ভালোই আছে। কিন্তু ওই ছেলেটার সামান্য হলেও একটু মেন্টালি মানে ওই যে ঘটনাটা ঘটেছিল তার একটা প্রভাব কিন্তু ওর মধ্যে রয়েছে। ও কিন্তু পুরোপুরি নর্মাল নয়, ও সবসময় একটু ডিস্টার্ব থাকে, একটু চিন্তিত থাকে, এইগুলো আছে। কিন্তু বাকি যে সমস্যাগুলো ছিল সেগুলো কিন্তু এখন আর নেই।
এবং ওই যে মেয়েটি ছিল, যে মেয়েটি মারা গেছিল, তার বোনেরও বিয়ে হয়ে গেছে, 2 বছর হয়ে গেছে, সেও কলকাতাতে আছে, ভালো আছে। এবং ছেলেটির পরিবারও কিন্তু আগের থেকে অনেক অনেক বেটার আছে। শুধু ছেলেটার মধ্যে কিন্তু একটু সামান্য হলো অস্বাভাবিকতা আছে, ও একটু সবসময় স্ট্রেস থাকে, চিন্তিত থাকে, দ্যাটস ইট। বাট সেই যে ভয়ঙ্কর যে সময়টা ছিল, সেই সময়টা কিন্তু ওরা পেরিয়ে এসেছে। সেই বিষয়গুলো এখন আর ওদের হয় না, এবং ওরা ভক্তি ভরে কিন্তু মায়ের চরণে প্রণাম করে, এবং ওদের যা যা দোষ ছিল সেগুলো ওরা স্বীকার করে এখন ওরা অনেক বেটার আছে। আর যে সমস্যাগুলো ওদের হচ্ছিল সেই সমস্যাগুলো কিন্তু আর হয় না। তো এটাই ছিল ঘটনা। যিনি পাঠিয়েছেন তিনি বারবার রিকোয়েস্ট করেন যেন ওনার ঘটনাটা পাঠ করা হয়। অবশ্যই পাঠ করা হলো। এর আগেও যদি উনি ঘটনা পাঠিয়েছেন, সেই ঘটনাও প্রচার হয়েছে। আচ্ছা, আপনাদের এই ঘটনাটা কেমন লাগলো কিন্তু অবশ্যই জানাবেন। আর যদি ভালো লাগে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, আর ভিডিওগুলো একটু সকলের সাথে শেয়ার করে দিন ফেসবুক, হোয়াটসঅ্যাপে। ভালো থাকবেন, দেখা হবে আবার পরবর্তী এপিসোডে। নমস্কার।